তো হে গাইস, আমি অর্পিতা। তো আমি আমার লাইফ স্টোরি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই, যাতে যাতে কিছুই নেই বলার। তো আমার লাইফ স্টোরি, আমি ছোটো থেকে কীভাবে এই পর্যন্ত আমার জীবনে কী ঘটেছে না ঘটেছে, তো আমি সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো প্রথমেই বলি, আমি ছোটো থেকে কোনো মানে অ্যাট্রাকটিভ কোনো কিছু ব্যক্তি ছিলাম না। খুব সিম্পল দেখতে আমাকে, তাও তো ফোনের ক্যামেরাতে একটুখানি পদের লাগে, সামনে আসলে তোমরা বুঝতে পারবে খুব একটা হামুড়ি দেখতে আমাকে নয়। তো এটা নিয়ে ছোটোবেলা থেকে না কারো কোনো প্রবলেম থাকে না, যাকে যেরকম দেখতে হয় সে সেটা নিয়েই সুখে থাকে, ভালো থাকে। কিন্তু এই যে বলে না, চারিপাশে আশেপাশে কিছু মানুষ থাকে, তাকে বুঝিয়ে দেয় যে তুমি পারফেক্ট নয়, তোমার নাক ভালো না, তোমার চোখ ভালো না। এই যে আমার দাঁতটা ফাঁকা, সেটাও আমাকে অনেক জায়গায় শুনতে হয়েছে, তোমার দাঁত ফাঁকা কেন? আমি তো এটা বলতে পারবো না, ঠাকুর আমাকে এরকম বানিয়েছে। তো তোমরা যাদের এত কোয়েশ্চেন আছে, আমার কপালটা উঁচু কেন, আমার নাকটা একটুখানি ছ্যাদরানো কেন, আমার চোখটা এরকম কেন, আমার দাঁতটা এরকম কেন, তো তারা একটু কাজ করো, তারা কাইন্ডলি একটু ঠাকুরের সাথে গিয়ে কনসাল্ট করে আসো, কথা বলে আসো। তো আমি ইংলিশও ভালো না, মাঝে মাঝে আমি ভুলভাল ইংলিশও বলে দিতে পারি, ঠিক আছে? তা তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আমি এরকমই, আমি কী করবো? তো আমি তাদেরকে এটাই বলতে চাই যে তোমরা একটু প্লিজ ঠাকুরের সাথে যাও, গিয়ে কথা বলে জিজ্ঞাসা করে নিও যে আমাকে ঠাকুর এরকম কেন বানিয়েছে, তোমাদের যদি এত কোয়েশ্চেন থাকে। হলো। তো সেকেন্ড হচ্ছে আমার পড়াশোনা আমি খুবই বাজে স্টুডেন্ট, প্রচণ্ড বাজে স্টুডেন্ট। হ্যাঁ, আমার কলেজে আমি ভর্তি হয়েছিলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও একবারেই হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক আছে, তবুও আমি পড়াশোনায় খুব একটা ভালো কোনো জন্মেই ছিলাম না। অ্যাকচুয়ালি আমি যখন পড়াশোনা করি না, কিছু ধরো আমি পড়ছি, মুখস্থ করার ট্রাই করছি, এবং যখন মুখস্থ করছি তখন আমার কিছুক্ষণ সময়ের জন্য সেই জিনিসটা মনে থাকতো, আবার আমি ভুলে যেতাম। আবার যখন পড়তাম কিছুক্ষণ সময়ের জন্য আবার মনে থাকতো, আবার ভুলে যেতাম। জানি না এই প্রবলেমটা কার সাথে হয়, কার সাথে আছে বা হয়েছে। আমার সাথে এই জিনিসটা প্রচুর পরিমাণে হয়েছে। মানে আমি কি পড়ছি, মন দিয়ে পড়েছি, জিনিসটা লিখেছি, সব কিছু ঠিক আছে, কিছুক্ষণ বাদে আমি পুরো পুরো ব্লাইন্ড হয়েছে, মানে কিচ্ছু মনে থাকে না আমার সেই জিনিসটা, যে আমি কী পড়েছি, কী মানে আমার মনে কিচ্ছু থাকে না। পুরোপুরি আমি সেই জিনিসটাকে একদম আউট হয়ে যায় আমার ব্রেন থেকে, মানে ওই গাজনি টাইপের বলতে পারো। এখন এগুলো তুমি খুব ফান করে বলছি, কিন্তু আমার ছোটোবেলায় প্রচণ্ড এগুলো নিয়ে প্রবলেম হয়েছে। যখন আমি তখন ভাবলাম যে আমি মুখস্থ করেছি, জিনিসটা ভালো মতো করেছি, এমনকি আমি লিখেছি যাতে আমি ভুলে না যাই। তারপর যখন বলতে যাচ্ছি, তারপরে আমার তাহলে এই প্রবলেমটা কেন হচ্ছে, আমি বারবার করে তখন খালি এটা ভাবতাম, তখন আমি খুব মানে ডিস্টার্ব থাকতাম এটা নিয়ে। আর আমার পড়াশোনাতে না ভয় ধরে গেছে, যে এই তো আমি পড়বো আবার ভুলে যাব, আমি দূরে পালাতাম ওটার থেকে। তখন যখনই দেখতাম আমার খুব ভয় আতঙ্ক লাগতো, এখনও লাগে। আমার রিডিং পড়তে প্রচণ্ড প্রবলেম হয়। আমি যখনই রিডিং পড়ি, মানে একটুখানি গ্যাপ দিয়ে মানে গড় করে যে রিডিং পড়ে না, এটা আমি কখনো পারতাম না পড়তে। এবার স্কুলে দেখবে অনেক টিচাররা আছে না, রোল নাম্বার ওয়াইজ পরপর তুলে পড়াতে, এবার যখন আসতো আমার হার্টবিট বেড়ে যেত, যে এরপরে তো আমি পড়বো না। এবার টিচারটা ততটা দেখে না যে হ্যাঁ এর হয়তো প্রবলেম হতে পারে, ভাবে যে ইচ্ছা করে করছে। ইচ্ছা করে তো আর কেউ কোনোদিন ওই জিনিসগুলো করে না। যার প্রবলেমটা হয়, যার সাথে এই জিনিসটা হয়েছে, সেই একমাত্র বুঝতে পারে যে হ্যাঁ এটা একটা সত্যিকারের প্রবলেম। যা অনেকেই আছে যারা রিডিং পড়তে পারে না, একভাবে গড় করে। আমিও পারতাম না পড়তে, এখনও পারি না। আমার সামনে যদি কিছু দিয়ে হ্যাঁ, মানে কি আমি ক খ এবিসিডি কিছু জানি না? অবশ্যই জানি, তবু আমি পারি না। প্র্যাকটিস বলবেন না, প্র্যাকটিস আমি প্রচুর করেছিলাম, অনেক চেষ্টা করে দেখেছি, হয়নি আমার। তো আমি ভেবেছি যে ঠিক আছে, তো হয়নি তো ঠিক আছে, সবার ধারা তো সব কিছু আর হয় না, এটাকে আমি মেনে নিয়েছিলাম যে সবাই তো আর সব কিছু পারে না। সবাই যদি ডাক্তার হয় তাহলে কম্পাউন্ডার কে হবে, পেশেন্ট কে হবে? তো আমি পেশেন্টই হব। ছোটোবেলায় খুব ইজি ছিল, মানে কোনো টেনশন ছিল না, কোনো চাপ ছিল না। আমি এত জোরে জোরে হাসতাম না ছোটোবেলায়, আমার মানে কাউকে যদি আমি ধাক্কা না মারতাম না, আমার হাসি থামতো না, এমন বাজে ছিল। মানে আমি ধাক্কা মেরে দেখাতে পারি, যখন ধাক্কা মারতাম হা হা করে হাসি এসে, তখন আমার হাসিটা থামতো। আশেপাশের লোকেরা মানে যখন যেত না, আমি যখন হাসতাম, আশেপাশের লোকেরা যদি যেত গাড়ি থামিয়ে, বাইক থামিয়ে, সবাই দেখতো যে এটা কে রে ভাই, কে এরকম করে রাক্ষসের মতো কটকটির মতো হা হা করে হাসছে। আমি লাস্ট কবে হেসেছি আমার ওরকম করে এখনও অবধি আমার সেই জিনিসটা মনে নেই। ওরম করে আমি এখন আর হাসি না। হ্যাঁ, কেউ কিছু বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরম করে একটুখানি হেসে দিই, ব্যাস হয়ে যায়। এটাই গেল। তো বললাম যে ছোটোবেলা থেকে আমাকে দেখতে কোনো জন্মেই ভালো ছিল না। তো আমার যারা বান্ধবীরা ছিল আমার আশেপাশে, তাদেরকে অনেক প্রপোজ আসতো। তো তারা আবার আমাকে ব্যঙ্গ করে বলতো, ইস আমি তো এরকম থাকি ছেলেদের মতো। অনেকে আছে না জিন্স টপ পরতো, আমি জিন্স টপে না অতটা কমফোর্টেবল ছিলাম না, আমি চুড়িদার কুর্তি এগুলো পরে থাকতাম। বলতো আমি এরকম ছেলেদের জিন্স টপ পরে থাকি, তাও আমাকে প্রপোজ করলো, তোকে বললো না? ইস তুই ভেবেছিলিস না তোকে বলবে, কিন্তু দেখ আমাকে বলে দিল। এবার তারা এটা জানি না মজার ছলে হয়তো বলতো বা কি জানি না কী করতো, কিন্তু আমার খুব তখন কষ্ট লাগতো। এখন সেটা বেড়ে বেড়ে এমন হয়ে গেছে না, এখন আমাকে যদি কেউ একটুখানি
টোকাও মারে না, মানে একটা কাজকে দেখবে তুমি যদি ভেঙে একটু হালকা করে টোকা মারো, পট করে এটা ভেঙে যাবে, যতই তুমি সাজিয়ে রাখো না কেন। তো সেম জিনিসটা আমার সাথেও এখন হয়েছে। কিন্তু এই জন্য সবাই আমাকেই ভাবে যে বাবা এরকম এত রুড, এত খারাপ, এত যাই হোক, কিন্তু এটা কিন্তু আমি সবার জন্যই হয়েছি আজকের এই জায়গাটা। তারপর আমি টুনি মোটা, হেলদি। তো আমি বিয়ের পরে মানে বিয়ের পর না, বেবি হওয়ার পরে 90 কেজি হয়ে গিয়েছিলো আমার ওয়েট। তো আমি ডায়েট করে 59-এ এনেছি। তো আমার এখন টার্গেট আছে 9 কেজি আমি করে কমিয়ে 50-এ আনবো, কারণ আমি খুব ইজিলিভাবে করতে পেরেছিলাম ওটা। কোনো কিছু ইজিলিভাবে না করতে পারলেও, মানে এই পড়াশোনা সবার যেটা প্রবলেম, আমি পড়াশোনা কেন করতে পারিনি, কেন করিনি, তা নিয়ে সবার অনেক প্রবলেম, অনেক কষ্ট। তাদের সবাইকে বলছি যে আমি জানি না আমি কেন করতে পারিনি, তো তোমরা তো এসে আমাকে পড়াতে পারতে, যাদের এত প্রবলেম ছিল আমার পড়াশোনা আমার হচ্ছে না কেন, আমি কেন করছি না, তারা তো এসে একটু পারতে আমাকে পড়িয়ে দিতে। তারা কিন্তু করেনি কখনো, পেছনে পেছনে ছুরি মেরে দিয়েছে, পাচাতে তাও আবার। তো এই ছুরির আঘাত আমার এখনও রয়েছে, পটি করতে আমার খুব অসুবিধা, যেহেতু আমার পেছনে ছুরি মেরেছে না। তো এই গেল। তো আমার লুক নিয়ে, তো মোটা নিয়ে বলছিলাম না, তো আমাকে একজন, আমার একটা বান্ধবী ছিল, সে আমাকে একদিন একটা কোনো একটা কোনো পুজো ছিল, কোনো অনুষ্ঠান ছিল, একটা ফ্রেন্ড, কারো নাম নিচ্ছি না, তো একটা ফ্রেন্ডের বাড়িতে না আমাদের একটা পুজো টুজো ছিল, তো আমি সেখানে গেছিলাম, সবাই গেছিলো, সব ফ্রেন্ডরা গেছিলো। এবার আমি সত্যি বলতে না, আমাকে দেখলে যেরকম লোক না কেন, আমি বেশি পরিমাণে খেতে পারি না, আমি অল্প পরিমাণে খেতে পারি খুব। তো আমি খাচ্ছিলাম, এবার যে আমাকে বলেছে সে এতটা খায়, আমার বলতে কোনো লজ্জা নেই, সত্যি সে এতটা খায়। তো ঠাকুরের কি আমি ভাবি যে আমি তো কিছু কারো ক্ষতি করিনি, এত কষ্ট সব কিছু সহ্য করেছি, যারা আমার সাথে খিল্লি উড়িয়েছে, যারা আমার সাথে ব্যবহার করে, তারা আজকে অনেক উঁচুতে চলে গেছে, আর আমি এখানেই রয়েছি। কারণ জানি না কেন, হয়তো ভাগ্যই এরকম আমার। তো যেটা বলছিলাম, সে আমাকে বলছে যে তুই তো মোটা কেন রে, এটা একটা কোয়েশ্চেন, তুই তো মোটা কেন। আমি জানি না রে এত মোটা কেন আমি। হয়তো আমার থাইরয়েড আছে, আমার থাইরয়েড ছিল না, হয়তো আমার থাইরয়েড আছে, তো আমি সেই জন্য হয়তো এরকম। আর ওরা আমার পাতের দিকে তাকিয়ে হাসছে। আমি বললাম যে দেখ, আমি তোদের থেকে তো অনেক কমই খাই, তারপরও আমি কেন এরকম আমি সেটা জানি না। আমার তো থাইরয়েড রয়েছে, হয়তো তোদের মধ্যে যদি কারো এটা কোনোদিনও প্রবলেমটা আসে, তখন তোরা যদি ফেস করিস, তখন তারা বুঝতে পারবি যে এটা মানে কেন এরকম হয়। এক এক সময় না আমি খুব কাঁদি, মানে এগুলো ভেবে ভেবে যে আমার সাথে সত্যি এরকম হয়েছে, খুব খারাপ লাগে। আমি এখন ক্যামেরার সামনে বলছি, আমি এখন কাঁদতে চাই না, কারণ সবাই ভাববে যে সিম্প্যাথি গেইন করার জন্য হয়তো মেয়েটা কাঁদছে। তো আমি আর দয়া চাই না কারো কাছ থেকে, কারণ ছোটোবেলা থেকে আমি কারো দয়া পাইও নি, মানে কি বলবো আর। তারপরে এই লুক নিয়ে আমাকে অনেক জায়গায় অনেক কথা শুনতে হয়েছে। বিয়ের পরে আমারই একজন আত্মীয়র কাছে, মানে বিয়ের ওইখানে একজনের কাছে শুনতে হচ্ছে, আমি কারো নাম বলছি না, ঠিক আছে, আমি চাই না কারোর সাথে আরও ঝামেলা লাগুক, তখন আমার কিছু ভালো লাগে না আর এই সমস্ত বেকার ঝামেলা। তো আমাকে সে বলছে যে তোমাকে যতটা সুন্দর ভেবেছিলাম না, ততটা সুন্দর তুমি নয়, সামনে তো দেখছি তুমি একটুখানি মোটা আছো। ওদেরই একজন রিলেটিভকে বলছে তুই জিতলি, তোর বউ সেরা হয়েছে, তোর বই খুব সুন্দর হয়েছে, তুই জিতলি। এটা বাড়ি ভর্তি লোকের সামনে আমাকে বলা হয়েছিল। আমার তখন খুবই কষ্ট লেগেছিলো, আমি পড়াশোনায় ভালো না, আমার হাজব্যান্ডকে আগেই বলে দিয়েছিলাম, তবু আমাকে সেটা নিয়েও শুনতে হয়েছিল যে তুমি পড়াশোনায় এরকম কেন, অর্ধেক করে ছেড়ে দিয়েছো কেন, ভালো করে কারণই কেন। আমি কলেজে গিয়ে তারপর আমি বিয়ে করে নিয়েছিলাম কলেজে পড়তে পড়তে। তো আমি কেন গ্র্যাজুয়েশনটা করিনি সেটা নিয়েও কথা হয়েছিল। আমি তারপরে বলেছিলাম যে আমার পড়াশোনা করতে আমার ভালো লাগে না, মানে আমার মাথাতে মগজে ঢুকে না। আমি চেষ্টা করি, মুখস্থ করি, কিছুক্ষণ মনে থাকে, তারপর আমি ভুলে যাই, আমার একটা প্রবলেম হয়। আমার যেটা প্রবলেম, আমি তাহলে সেটা কী করে, অনেক চেষ্টা করেও আমি কিছু পারিনি করতে। ঠাকুরের তো ইচ্ছে ছিল না আমার ব্রেনটাকে ভালো করা, তো করেনি, আমি পারিও না, আমার হয়ও নি, ঠিক আছে আমি ওটা ভুলে গেছি, ছেড়ে দিয়েছি। না, ওটা নিয়ে সবাইকে খোঁচা মারতেই হবে, দেখা নিয়েও খোঁচা মারতে হবে। আমি মোটা বলে সবার প্রবলেম যে আরে তোমার তো ড্রেস পাওয়া যাবে না এরপরে মার্কেট থেকে, এটাও আমাকে খুবই একটা কাছের মানুষই বলেছে, তাও আমি নাম বলছি না কে বলেছে, কারণ আমি বিকজ ঝামেলা চাই না। শ্বশুরবাড়ির একজন বলেছিল মেম্বার, তুমি তো মোটা, যে তোমার তো এরপরে ড্রেস পাওয়া যাবে না, ঠিক আছে, এটা আমাকে শুনতে হয়েছে। এরকম অনেক অনেক কিছু রয়েছে। আমি আমার মানে কাছের ফ্যামিলি বলো, বন্ধুবান্ধব বলো, আমার ফ্যামিলি থেকে মনে পড়লো আমারই মানে বাপের বাড়ির ফ্যামিলির কথা বলছি। তো তাদের কাছ থেকে আমি শুনেছি, একবার আমি পুজোতে কয়েকজন মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, শাড়ি ঠাড়ি পরে, জামা কাপড় পরে খুব সুন্দর করে সেজে গুজে বেরিয়েছিলাম। তো আমারই একজন রিলেটিভ আমাকে বলছে যে চল একটা আমার স্টুডেন্ট আছে তাদের বাড়িতে যাবো। এলাম ঠিক আছে চ। তো গেছি, বা সেখানকার যে স্টুডেন্টরা রয়েছে তারা বলছে কি, আমাকে দেখে বলছে আমার একটা নেটের শাড়ি আমাকে আমার বড়মা কিনে দিয়েছিল।
তো বড়বা শাড়ির বিজনেস ছিল, তখন আমাকে শাড়িটা দিয়েছিল, একটা ঘিয়ে কালারের। এবার তখন আমার গায়ের রঙটা খুব চাপা ছিল, এখনও আছে, তখন আরও ছিল, ছোটো ছিলাম তো, খুব রোগা ছিলাম আর খুব চাপা ছিল গায়ের রঙটা, কালো কালো ভালো লাগছিলো না দেখতে, আমি নিজেও বুঝতে পারছিলাম। কিন্তু তখন কী করবো, দেখতে বাজে বলে কি জামা কাপড় পরবো না, ছেড়ে দেবো সব কিছু পরা, বেরোবো না রাস্তায়। একটা সময় এরকমও গেছে যে আমি আয়না দেখতে ভয় পেতাম, আমার আয়না দেখতে ইচ্ছা করতো না, কারণ সবাই আমাকে এমনই করেই বলেছিল যে দেখতে খারাপ, অনেক কিছু বলে দিয়েছিল, তো আমার আয়না দেখতেও ইচ্ছে করতো না, কাঁদতাম। তখন আমাকে মা বোঝাতো যে তোকে তো ঠাকুর হাত পা চোখ কান মুখ সব পারফেক্ট দিয়েছে, হয়তো এরকম দেখ আশেপাশে তোর অনেক রয়েছে যাদের চোখ কান মুখ নেই, তাহলে কীভাবে থাকছে বল, তোকে তো ঠাকুর সব দিয়েছে, তুই তাহলে কেন অত ভেঙে পড়ছিস, কেন অত ভাবছিস, এক সময় দেখবি সব ঠিক হয়ে যাবে। এবার যাই হোক, ওই ঘিয়ে কালারের শাড়িটা পরে তাদের বাড়িতে যখন আমি যাই, তখন তারা দেখে আমাকে বলে তুমি শাড়িটা না খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। এবার সে যার স্টুডেন্ট মানে ছিল, সে আমার থেকে অনেক বড়, তো আমাকে সে বলছে যে আমি এই জিনিসগুলো ভুলিনি, আমার মনের এটা ভেতরে না, এটা পুরো মনে হচ্ছে পিন দিয়ে সে গেঁথে দিয়েছে একদম, এটা মানে আমি মরে গেলেও হয়তো ভুলবো না, পরের জন্য আমার মনে থাকবে যে এমনভাবে গেঁথে গেছে জিনিসটা। দেখবে মানুষের দুর্বল আঘাত জায়গায় যদি কেউ ইট মারে না, একটা ছোট্ট ইট মারলেও না সেটা মানে মনে রেখে দেয় যে হ্যাঁ আমাকে এখানে ইটটা মেরেছিল সে, কারণ সেটা তোমার দুর্বল জায়গা, আমার চেহারাটা দুর্বল ছিল, তো আমাকে যেখানে সে একটু আঘাত করলে আমার খুব কষ্ট হতো। তো যাই হোক, তো আমি তখন বলছে যে মানে যার স্টুডেন্ট ছিল সে বলছে যে শাড়িটা সুন্দর না বলে বল কাকে দেখতে সুন্দর, কার চেহারাটা সুন্দর। এবার অবভিয়াসলি সেখানে তো আমি হেরে যাবোই, কারণ আমাকে দেখতে তো ভালো ছিল না, মানুষ তো সবসময় চেহারার ওপরেই জাজ করে, তো বলেছিল তাকে দেখতে সুন্দর, তার বোন ছিল তাকে বলেছিল, তারপর আমাকে লাস্টে আমাকে বলেছে যে তোমাকে, তারপর তো সে খুব খুশি হয়ে গেছে, দেখ দেখ কেমন লাগে, হে 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 হে, খুব হাসছিল। আমি তখন মানে খেদেই দিয়েছিলাম, আমার অবাক লেগেছিলো যে খুব মানে একটা মানুষ কি করে এরকম করে একজনকে এরকম করে বলতে পারে। তো এইসব হয়েছে। তারপরে কি বলবো, আমার পরিবারেরও আমি অনেকজনকে চিনেছিলাম, যখন আমার মায়ের গলায় ক্যান্সার হয়েছিল তখনও আমি সবাইকে মানে ভালো মতো চিনে গেছিলাম খুব ছোটোবেলায়, যে কার কীরকম কী আছে না আছে সব বুঝে গেলাম। সেটা না হয় তোমাদের অনেক মানে অন্য আরেকদিন শোনাবো সেই ব্যাপারটায়, সেটাও অনেক একটা বড় ঘটনা। আরও এরকম অনেক কিছু রয়েছে, এত কিছু বলতে গেলে তো একটা মানে মুভি হয়ে যাবে, আমার ছোটোবেলা থেকে যা যা হয়েছে সব যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, একটা মুভি তৈরি হয়ে যাবে সেটাকে নিয়ে। তো সবার লাইফে কষ্ট আছে জানি, কারো হয়তো সময়ও হবে না আমার এই স্টোরিটা শোনার জন্য, কেউ হয়তো দেখবেও না, অর্ধেক দেখে হয়তো কেউ চলে যাবে, কেউ শুরুতেই চলে যাবে, হয়তো কারোর কাছে ভিডিওটা পৌঁছাবেও না। তবুও আমার মনের কিছু জমানো কথা আমি বলে একটুখানি রিল্যাক্স, একটুখানি শান্তি পেলাম। তো তোমাদের যা কষ্ট আছে না আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর কি বলবো, যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটুখানি লাইক সাবস্ক্রাইব করে দিও যদি লাগে, কারণ ছোটো থেকে না পেতে পেতে না এখন সয়ে গেছে, আমি যখনই যাই করতে চাই না কেন কোনো কিছুতে আমি সাকসেস পাই না। আমি মাঝখানে একটা জায়গায় কাজেও ঢুকেছিলাম, বলেই দিই শপিং মলে একটা কাজে ঢুকেছিলাম, তো আমি সেখানেও মানে প্রচণ্ড স্ট্রাগল করেছি, ভালো লাগছিলো না আমার ওখানে, আমার মানুষের একটুখানি খারাপ ব্যবহারেই না এখন খুব কষ্ট লাগে। দেখবি তোমাদের অনেক সময় হয় না হাতের এই জায়গাগুলো দেখবে ছাল উঠে যায়, বা কোনো জায়গায় একটুখানি কেটে যায়, ব্যথা লাগে, তো সেই জায়গাটা না তুমি যদি হালকা একটু আঘাত পাও তো তোমার অনেক কষ্ট হয় হয়তো, কিন্তু যখন ওই জায়গাটা ঠিক থাকে তখন অনেকটা ব্যথা আঘাতে লাগলেও কিন্তু সেই জায়গাটায় কোনো প্রবলেম হয় না। কিন্তু ছোটোবেলা থেকে যদি কেউ আঘাত পেয়ে 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 একটু হালকা সামান্য ব্যথা পায় না, তখন তার সেরকম ফিলিংস হয়। তো আমারও ক্ষেত্রে ব্যতিক্রম না সেরকমই কিছু। এই তো এখন মানে যত দিন যাচ্ছে অত আমার মানুষের প্রতি একটা বিরক্ত চলে আসছে, খিটখিটে হয়ে যাচ্ছি। আর কি বলবো, আমার একটা ছোটোবেলা থেকে শখ ছিল যে নিজের একটা বাড়ি হোক, মানে যেটা আমার খুব একান্ত নিজের হবে, কিন্তু এই যে পড়াশোনা জানি না ভালো মতো, চাকরি করব কি, স্টুডেন্টকে পড়াবো বা সৎ পথে আমি করতে চাই চাকরি বা কাজ যাই হোক। তো আমার কাছে পারফেক্ট এই জিনিসটা আমার বুঝতে অনেক টাইম লেগেছে যে না, নিজেকে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। যারা আমার থেকে ছোটো রয়েছে তাদেরকে একটা অ্যাডভাইস দেবো যে তারা ঠিকঠাক করে পড়ো। এবার আমার মতো যদি কপাল হয়, যদি মুখস্থ করার পরেও মনে না থাকে, তাদের আর কি বলার আছে, তবু হার মানবে না, যান যতদিন আছে অতদিন খেটে যাও, কাজ করে যাও, লক্ষ্য সোজা রাখো, খারাপ পথে যেও না, স্ট্রেট কাট একদম সৎ পথে যাও। ওপরে হয়তো ঠাকুর শুনতে পারে, দেখলেও দেখতে পারে, আগে তো আমার খুব বিশ্বাস ছিল, এখন আছে।
এই হয়েছে ব্যাপার। তাও আমার ঠাকুরের ওপর বিশ্বাস আছে, জানি আমার, জানি না কী হবে না হবে, যদি কিছু হয় তো তোমরা তো জানতেই পারবে, দেখতেই পারবে, তো টিকটিকি টিকটিক করলেও হয়তো হয়ে যাবে, জানি না এখন সবই। আর আমার না এখন, মানে আগে না আমি যখন কথা বলতাম বা কোনো জায়গায় হাসতাম মুখ চিপে হাসতাম, এখন আমার কোনো প্রবলেম নেই, আমার দাঁত নিয়ে সবার প্রবলেম নেই, এই যে দাঁত দেখ, তাদের প্রবলেম, তারা ঠাকুরের কাছে যাবি, গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করি, ঠাকুরকে জিজ্ঞাসা করি যে সে আমাকে কেন এরকম বানিয়েছে, ঠিক আছে? তাদের আমার নাক নিয়ে প্রবলেম, যে নাকটা এরকম ভোতরা কেন, তাদেরকে হচ্ছে ঠাকুরের কাছে যা ভাই, গিয়ে জিজ্ঞাসা কর যে আমার নাক এরকম কেন, আমি যেন মোটা, ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা কর ভাই কেন আমি মোটা, ঠিক আছে? আমাকে কিন্তু জিজ্ঞাসা করতে আসিস না কেউ, ও বাবা অত মোটা হয়ে গেলো কী করি মা, এখন আমি রোগা হয়ে গেছি সেটা নিয়ে প্রবলেমে, তো রোগা হয়ে গেছো কেন, দেখতে বাজে লাগছে, ভালো লাগছে না, আগেই ভালো ছিল। আবার যখন মোটা ছিলাম তখন বলতো এ বাবা এত মোটা হয়ে গেছে, ড্রেস মানাবে না, ভালো লাগবে না, সাইজ জামা পাওয়া যাবে না, করবোটা কি ভাই? যাই হোক, আজকে এই পর্যন্ত, চলো টাটা, বাই বাই, গুড নাইট। আবার অন্য একদিন অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে, কথাও হবে। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আরও আছে অনেক কিছু শেয়ার করার তোমাদের সাথে, তোমরা আস্তে আস্তে আমাকে চেনো, জানো, তারপর আমি সব কিছু আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে চলো টাটা।